হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তুই যে শুধু আমার গল্পের পার্ট 3 নিয়ে আইসা পড়ছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে। ভাবতে মনের ভিতর ভালো লাগা কাজ করছে, কেননা আমার ভালোবাসার মানুষের সাথে আজকে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গেছি তার কাছে? এই এক সপ্তাহ ধরে আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ, খালি দূর দূরে পালিয়ে বেড়ায়। কিন্তু আজও সে আমার থেকে দূরে যেতে পারবে না। তাকে আজ পুরো সত্যি কথাটা জানিয়েই রাখবো। আর আজই নতুন করে জীবন শুরু করব। পিছনের সব গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। এদিকে দুপুরবেলায় বসে যে স্টেজে বসে আছি, আমি লাল রঙের লেহেঙ্গা পরেছি এবং সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং করে লাল চুড়ি, সাইডে একটা খোপা করা, তার মধ্যে কাঠগোলাপ বরাবরে আরুষের পছন্দ। একবার সে বলেছিল আমাদের বিয়েতে যেন আমি খোপায় কাঠগোলাপ লাগাই, তাই তো আজ আমি তার মনের ইচ্ছা পূরণ করেছি। নিজেকে আজ পুরোপুরি আরুষের জন্যই তৈরি করেছি। এর মধ্যে আমার ফ্রেন্ড জান্নাত এসে আমার পাশে বসে, আমি ওকে জড়িয়ে ধরি। জান্নাতও আমায় জড়িয়ে ধরে, তারপর আমায় ছেড়ে বলে, তাহলে তুই অবশেষে তোর ভালোবাসার মানুষকে পালি? তখন রিমি বললে হ্যাঁ। জান্নাত বলল, কিন্তু তুই ভাইয়াকে সব সত্যি বলেছিস যে তুই এমন কেন করেছিলি? কেন তুই ভাইয়ের হাত ছেড়ে দিছিলি এবং বজ্জাত পোলা রোহনের হাত ধরেছিলি? জান্নাত হলো রিমির বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ডেরও কম নেই, তার বোন লাগে। রিমের আরুষের ব্যাপারে সে শুরু থেকে জানে, আর ওদের মধ্যে কী হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে রিমি কেন আরুষের সাথে এমন করেছিল। রিমি বলল, বলার অনেক চেষ্টা করেছি কিন্তু সে শুনতে নারাজ। তখন জান্নাত বলল, দেখ রিমি, তুই দেরি হওয়ার আগেই ভাইকে সব বলে দে, তা নাহলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। রিমি বলল, আজকেই বলে দিব। তারপর জান্নাত বলল, তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই দেখি সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরকে আপ্যায়ন করে। পরে তারা ভিতরে আসে, আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে আজ লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি পরা, হাতে ব্র্যান্ডের ওয়াচ, একদম সেই লাগছে। আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমার চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এইদিকে অনেকে কানাঘোষা করছে, অনেকটা আমার কানে এসেছে, কিন্তু আমি কোনো রিয়েক্ট করিনি, চুপচাপ বসেই আছি। কিছুক্ষণের মধ্যে কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়, সকলকে বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছিল তাদেরকে ছেড়ে আসতে। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে আপন গতিতে। আরুষের বাসায় যাচ্ছি, যেটা ঢাকার বনানীতে। আগে আমাদের বাড়ির পাশেই থাকতো, কিন্তু আমাদের জন্যই আরুষ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরুষের বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। দরজার সামনে আসতে রিপা বেগম, আরুষের আম্মু, আমার খালামণি, তারপর আরুষকে বলে আমায় কোলে তুলে নিয়ে ঘরে ঢুকতে। এটাই নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরুষ কোনো কথা না বলে আমায় কোলে তুলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সবাই বসিয়ে দিয়ে চলে যায়। আরুষের কিছু কাজিন আমায় ঘিরে বসে, তারা বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, আর আমি হ্যাঁ হ্যাঁ বলে জবাব দিচ্ছি। প্রায় বেশ কিছুক্ষণ পর আমায় আরুষ রুমে বসিয়ে দিয়ে যায়। চারিদিকে কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুল আছে। ফুলের ঘ্রাণে চারিদিকে একদম রো রো করছে, বেশ ভালো লাগছে। এখন শুধু অপেক্ষা আরুষের আসার। প্রায় রাত 2:30। রিমি মাথা নিচু করে বসে আছে, আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। রিমি সামনে সালাম করতে গেলেই আরুষ সরে আসে, আর উঁচু গলায় বলে, আমার সামনে এইসব ন্যাকামি করবি না, চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়, যদি আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি ভূত দেখার মতন দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে ওঠে, কি বলছি কানে যায় না, যা তো চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি, আর আরুষ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে। তার সামনে রিমিকে বউ সাজা দেখে নেশা বেড়ে যাচ্ছে। তার এই মুহূর্তে মদের নেশা থেকে রিমির নেশার দিকে ঝুঁকে পড়েছে, আর তার চোখ দুটো অসম্ভব লাল। নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়েছে সে। অবশেষে নিজের আটকাতে না পেরে রিমির কাছেই চলে আসে। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে রিমির মুখ দুটো আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখ যেন হাজারো নেশার ভিড় ধরে আছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা রিমির দিকে আগাতে লাগে। রিমির ঠোঁটের কাছে এসে পড়ে আরুষের ঠোঁট। এমন নেশা ভরা চাহনি দেখে রিমি তো পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশা ভরা চাহনি ডুবে যেতে ইচ্ছা করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব সত্যি জানাতে হবে। তাই রিমি বলে ওঠে,
আরুষ, তোমায় আমার অনেক কিছু বলার আছে। আরুষ বলল, হুশ, কোনো কথা নেই, তুমি আমাকে আমার কাজে বিরক্ত করো না আর বাধাও দিও না। তখন আমি বললাম, না আরুষ, তোমায় শুনতেই হবে, আমি যা করেছি কেন করেছি তা তোমায় শুনতেই হবে। রোহান আর আমার মধ্যে কী ছিল তা তোমাকে শুনতেই হবে, তা না হলে আমাদের সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে কোনো খাদ রয়ে যাবে, খুশিভাবে জীবনযাপনও করতে পারবো না। এইসব কথা শুনে আরুষের মুহূর্তে ধ্যান ফিরে আসে আর তার সাথে রিমির করা প্রত্যেকটা কাজ আর তার দেওয়া ধোঁকার কথা মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে রিমির গালে যে দুইটা হাত রেখেছিল তা আরও শক্ত করে ধরে। সেই সাথে সাথে আরুষ বলতে থাকে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত কতটা কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। আর বলতে থাকে, তুই আমার সাথে যা যা করেছিস তার শাস্তির দিকে তোকেই বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস, আমি তোকে ক্ষমা করিনি। আর তুই আমার মন নিয়ে কেন এমন খেললি? কেন আমার মন ভেঙে দিলি? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করেছিলি? রোহনকে পাবার জন্য? রোহনের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? শুধু টাকার অভাব ছিল, তাই ছাড়া আর কিছু না। কিন্তু তাই বলে আমার ভালোবাসাকে তুই পায়ে ঠেলে দিলি? তুই যা করেছিস সব কিছুর ফল তোকে পেতেই হবে, শাস্তি তো তোকে পেতেই হবে। এটা বলে আরুষ রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। রিমিকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেয়নি। রিমি বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, কেন শুনলে না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি কেন এমন করেছি, কেন আমি তোমায় দূরে সরিয়ে দিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই তো এমন করেছি। তুমি জানো না তোমারে আমার থেকে বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার ফল তো আমায় দিতে হয়েছিল। তোমার ভালোর জন্য আমি এসব করেছি। এদিকে আরও আকাশের পানে তাকিয়ে আছে, ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে রিমির সাথে এমন ব্যবহার করতে চায়নি। তার যে বড্ড কষ্ট হয় রিমিকে এইভাবে কষ্ট পেতে দেখলে। যাই হোক, রিমি তো তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু তখনই রিমির দেওয়া ধোকার কথা মনে পড়ে যায়, তখনই ওর রাগ উঠে যায়। আর আকাশের পানে তাকিয়ে জানায় তাই বলতে থাকে। আরুষ বলতে থাকে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছারকার করে দিয়েছিস। রোহানের জন্য তুই আমার কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি তুই আমার এইভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্ট দিতে দেখলে আমার বড্ড কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষ রুমির দিকে আগায়। সেখানে যেয়ে দেখে রিমি কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনও ভেজা রয়েছে, পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতন দু এক ফোঁটা পানি চিকচিক করছে। রিমিকে এমনভাবে দেখে তার খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর চিনচিন করে ব্যথা করছে। কিন্তু রিমির বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনে নিতেও পারছি না। রিমিকে বেডে ঠিকভাবে শুয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওইসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই ভালোবাসা থাকতো।